নমস্কার, আমি অর্ণব। সবার প্রথমে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকার নতুন বছর একেবারে মনের মতো কাটুক। বিগত বছরের সব ক্ষতয়ে পড়ুক প্রলেপ, মনের সব গ্লানি দূর হয়ে যাক। আচ্ছা, এবার সকলে বলুন তো, নতুন বছরে কি কি রেজলিউশন নিলেন? আমার রেজলিউশন আপনাদের অনেক অনেক গল্প শোনানো, এমন লেখকদের খুঁজে বার করা যাদের গল্প আমি শোনাইনি, আর অনেক অনেক বই পড়া। আপনারা যারা আমার গল্প ভালোবাসেন তাদের অনুরোধ, যে ভালোবাসায় আপনারা মুড়িয়ে রেখেছেন বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবকে, তা যেন অক্ষুণ্ণ থাকে। আমার কাজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। তবে এর থেকেও বড় অনুরোধ, যা গল্প শোনার সঙ্গে সঙ্গে গল্প পড়ুন। বাংলা সাহিত্যকে জীবনের সঙ্গে জড়িয়ে রাখুন ওতপ্রোতভাবে। আসুন এবার আপনাদের নতুন বছরের স্পেশাল গল্প শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্প শান্তিরাম। সন্ধ্যার কিছু আগে একখানা ট্রেন ছাড়ে। রাত 9:30 আন্দাজ সেখানা দেশে স্টেশনে পৌঁছয়। শান্তিরাম ওই ট্রেনেই বাড়ি যাওয়া ঠিক করিল। কলে জল আসিয়াছে, ঝরঝর শব্দে চৌবাচ্চায় পড়িতেছে। চৌবাচ্চাটা মাঝারি, ক্রমশ পুড়িয়া আসিল বলিয়া। ভাদ্র মাসের পচা গুমট, স্নান করিয়া লওয়াই ভালো। কাপড় ভিজাইয়া দরকার নাই, গামছা পরিয়া শান্তিরাম অনেকক্ষণ ধরিয়া স্নান করিল। এখনো ঝাড়ুদার আসে নাই। এবেলা ওবেলার উচ্ছিষ্ট ভাত, শাকের চিবনো ডাঁটা, মাছের কাঁটা ঝাঁঝরি ড্রেনের মুখে পড়িয়া জলে স্রোত আটকাইয়াছে। দেখিলে গা কেমন করে, কি নোংরা! কিন্তু এই নোংরা আস্তাকুড়ের মধ্যে আজ 7টি মাস বাস করিয়াও পয়সা হইল কই? সে সব সহ্য করিতে পারিত যদি হোটেলটা হইতে কিছু পয়সা আসিত। ভূপেনবাবু আপিস হইতে ফিরিয়া রান্নাঘরের পাশের ছোট্ট ঘরের চাবি খুলিল। ঘরটার সামনে চালের বস্তা, ডালের বস্তা, বেগুন পটলের থামা, শুকনা বিলাতি কুমড়া, আধনাগরি আখের গুড়, একটা ছোট্ট 250 টিনের অর্ধেক ভর্তি সরিষার তৈল। বাজে হোটেলের মতো জাতা তেল এখানে ব্যবহার করা হয় না। রামগোপাল মিলের মোহন মার্কা খাঁটি সরিষার তৈল। কিন্তু এতেও হোটেল চলিল না। ভূপেনবাবু কলতলায় হাত পা ধুইতে আসিল। কাঁধে গামছা, পায়ে খড়ম। চটির দাম বেশি। বেচারি 25টি টাকা মাহিনা পায়। ট্রাম কোম্পানির আপিসে কাজ করে। ঘরের ভাড়া দেয় 4.5 টাকা। 22 হোটেল এটা, তবুও ভূপেনবাবুর সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে। ঘর ভাড়া বাদে 11 টাকা। ভূপেনবাবু বলিল, শান্তিরামবাবু, আপনি নাকি আজ চললেন? না গিয়ে কি করি বলুন? এতদিন তো বেঁচে দেখলাম, কিছুই যখন হলো না তখন আর লাভ কি? খাবই বা কি? কেন, আপনাকে এটা রাখবে না? আমার পোষাবে না। আমি ছিলাম হোটেলের মালিক, আর এখন ওদের তাঁবে আমাকে 7 টাকার মাইনে আর খোরাকিতে খাটতে হবে। আর ওই যে নিধিরামবাবু, ওহ, এমন মানুষ যদি দুটি! বললাম আর 25টা টাকা বেশি দাও গিয়ে। তেনার দায়ে নয় হোটেল বিক্রি হচ্ছে, তা বলে আমায় ফাঁকি দিয়ে তোমাদের ভালো হবে? হোক, ভগবান আছেন মাথার ওপর, তিনিই দেখবেন। কারেই না হয় পড়েছি মশাই, চিরকাল এমন দিন থাকবে না, তাও বলে দিচ্ছি। তা বাড়িতেই এখন থাকবেন? দেখি কি হয়। পয়সা যা পেলাম হোটেল বিক্রি করে, তা গেল পাওনাদারদের পিছনে। মিথ্যে বলবো কেন ভূপেনবাবু? আপনি আমার ছোট ভাইয়ের মতো। 7টি টাকা রেল ভাড়া, এই নিয়েই দেশে যাচ্ছি। তাতে আর কদিন চলবে সেখানে? হঠাৎ শান্তিরামের মনে পড়িয়া গেল, ধারে হোটেলের জন্য কড়া ও বালতি কিনিয়াছিল আমহা স্ট্রিটের গিরিন্দ কুণ্ডুর দোকান হইতে। হোটেল বিক্রি হইয়া যাইতেছে শুনিয়া
তাহার আজ কয়দিন জোর তাগাদা চালাইতেছে। খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। তাহাদের বিল সরকারকে আজ সন্ধ্যার সময় আসিতে বলা হইয়াছে। আসিলেই 4 টাকা কয়েক আনা তাদের দেনা শোধ করিতে হইবে। তবে বাড়ি যাইবে কি শুধু হাতে? পুঁজি তো 7টি মাত্র টাকা। কাজের কথা নয়, তাহার আগেই বাহির হইয়া পড়িতে হইবে। শিয়ালদা স্টেশনে গিয়া গাড়ির জন্য বসিয়া থাকা ভালো। 1.5 ঘণ্টা হোটেলে অপেক্ষা করিবার দণ্ডস্বরূপ 4 টাকা কয়েক আনা দিতে সে রাজি নয়। নিজের ঘরটিতে ঢুকিয়া সে একখানা ময়লা কাপড় পাতিয়া 2-3খানা আধময়লা কাপড়, জামা, কাঁসার গেলাসটা, পুরনো একজোড়া জুতা, একজোড়া খড়ম, পাটি একখানা, পুঁটুলি বাঁধিয়া লইল। না, এখানে কোনো জিনিস ফেলিয়া গিয়া লাভ নাই। বাড়িতে লইয়া গেলে গৃহস্থ সংসারে কত কাজে লাগিতে পারে। ছোট টিনের সুটকেসটার মধ্যে ধোপার বাড়ি হইতে সদ্য আসা 2খানি ধুতি এবং একটা ছিটের কাপড়ের পাঞ্জাবি পরিয়া নিজের গায়ের শার্টটি পরিতেছে। রেলে যাইবার সময় ফর্সা জামা গায়ে দিয়া লাভ কি? বিশেষত নিজের বাড়িতেই যখন যাইতেছে সে, কুটুম্ব বাড়িতে নয়। এমন সময় বাহির হইতে ডাক আসিল। শান্তিরাম বাবু আছেন? কে? আরে, সেদিনকার সেই 8 টিন সর্ষের তেলের দামটা পাও না? কাল আসতে বলেছিলেন। কাল দুবার এসে দেখা পেলাম না তো। কত বাকি? 1 টাকা 9.5 আনা। শান্তিরামের একবার ইচ্ছে হইল বলে, কাল এসো সকালবেলা। কিন্তু ভূপেনবাবু পাশের ঘরেই রহিয়াছে। ভূপেনবাবু জানে আজই হোটেল বিক্রি হইয়া গিয়াছে। সে, শান্তিরাম, আজই সন্ধ্যার গাড়িতে দেশে চলিয়া যাইতেছে, আর এখন ফিরিবে না। এ অবস্থায় পাওনাদারকে কি মিথ্যে কথা বলা যায়? অগত্যা দিতে হইল। 7 টাকার ভিতর হইতে বাহির হইয়া গেল 1 টাকা 9.5 আনা। এ বেড়া আগুনের জাল হইতে বাহির হইতে পারিলে এখন সে বাঁচে। আবার কোন দিক হইতে কে আসিয়া পড়িবে কে জানে। চললেন তাহলে? হ্যাঁ, আসি, নমস্কার। কিছু মনে করবেন না। বাড়ি গিয়ে চিঠি দেবেন, কিরকম আছেন টাছেন, কেমন তো? হ্যাঁ, দেব বই কি, দেব না আবার? বেশ লোক ভূপেনবাবু। ডান হাতে টিনের বিবর্ণ সুটকেসটা, বাম বগলে পুঁটুলি ও ছাতা লইয়া শান্তিরাম হোটেল হইতে বাহির হইয়া ধীরে ধীরে শিয়ালদার মোড় অব্দি আসিয়া পৌঁছিল। নাশপাতি নিয়ে যান, নাশপাতি। ছেলেদের জন্য কিছু লওয়া যাক। 2 পয়সা জোড়া? ডাকাত নাকি রে বাবা? 2 পয়সা জোড়া নাশপাতি কে কবে শুনিয়াছে? দিব্যি আপেলগুলো কত দর? 4 পয়সা জোড়া কেন? 1 পয়সা না? ফলওয়ালা চটিয়া বলিল, এ বাবু, কন জামানে মে আপেল 1 পয়সা কা বিকা? অনেক দরদস্তর করিয়া শান্তিরাম ছোট ছোট নাশপাতি 2 পয়সায় জোড়া দরে 6টি কিনিল। 4 পয়সায় 1 জোড়া আপেলও কিনিল। পরিমল নস্য লইবে কিছু, দেশে ভালো নস্য পাওয়া যায় না। ফলওয়ালাকে পয়সা বাহির করিয়া দিতেছে, এমন সময় পিছন হইতে কে ডাকিল, এ যে শান্তিরামদা, এ কি যাচ্ছ কোথায়? বাড়ি নাকি? শান্তিরাম পিছনে ফিরিয়া চাহিয়া দেখিল তাহাদের দেশের, না ঠিক গ্রামের নয়, সরোজ মুখুজ্জে। সরোজ এখানে কোন মেসে থাকে, সপ্তাহে সপ্তাহে দেশে যায়। চাকরি করে মার্চেন্ট অফিসে, 80-90 টাকা মাহিনা পায়। আরে ভাই, হ্যাঁ, বাড়ি চললাম, সব উঠিয়ে নিয়ে চললাম। কেন, তোমার সেই হোটেল? চালাতে পারলাম কই ভাই, চলতো ভালো। 5 ভূতে খেয়ে আর বাকি ফেলে ফেল মারিয়ে দিল হোটেলটা। এক বেটার কাছে 8-10 টাকা বাকি, খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, উপর আত্রি করবার নাম নেই। তাগাদা দিতে গেলেই আজ দেব কাল দেব। এদিকে আমার পাওনাদারেরা, বাড়িওয়ালা, কয়লাওয়ালা, মুদি আমায় ছিঁড়ে খাচ্ছে। চোরের জায়গা বটে কলকাতা, এখানে কি ভদ্রলোক থাকে নাকি? কিন্তু শান্তিরামদা, দেশে তুমি কতদিন যাওনি বলো তো? দেশের অবস্থা তুমি জানো?
বাড়ি তো যাচ্ছ, বন্যে এসব ডুবে গিয়েছে। রসময়পুর থেকে নৌকায় চড়বে আর একেবারে তোমাদের গায়ের বটতলায় গিয়ে উঠবে, ওই কলুবাড়ির কাছে। চাল নেই, ধান নেই, সব ডুবেছে। জিনিসপত্রের দাম চড়া, লোকজনের ভয়ানক কষ্ট। কত বাড়ি ঘর পড়ে গিয়েছে। আর এই দুর্দিনে তুমি যাচ্ছ দেশে। এখন যেও না, আমার কথা শোনো। না গিয়ে এখন কি করি? এখানে থেকে পয়সা উপায়ের চেষ্টা করো। এখানে নানা পথ আছে, দেশে কিছুই নেই এক ভিক্ষে ছাড়া, তাই বা দেবে কে? এখানে থেকে বাড়িতে পয়সা পাঠাও, তাদেরও উপকার হবে। শুধু হাতে বাড়ি গিয়ে করবে কি? হ্যাঁ, আচ্ছা, আমি এখন আসি শান্তিরাম দা, আসি। বন্যার খবর শান্তিরাম কিছুই জানে না। বাড়ির চিঠি পায় নাই আজ 15-20 দিন। চিঠি না পাওয়ার কারণ সে জানে। 3 পয়সা দাম একখানা পোস্ট কার্ডের। পাড়াগাঁয়ের লোক নিতান্ত দরকারি খবর দিবার না থাকিলে চিঠি বড় একটা দেয় না। বিশেষত তাহার সংসারের যা অবস্থা, 3টি পয়সা 3টি মোহর যেন। ট্রেন ছাড়িল। বেলা একদম পড়িয়া আসিয়াছে। স্টেশনে সিগন্যালের লাল সবুজ আলো জ্বলিতেছে। গাড়িতে লোক বেশি নাই। শান্তিরাম এক কোণে বসিয়া জানালার বাহিরে চাহিয়া মাঝে মাঝে বিড়ি টানিতে টানিতে ভাবিতে ভাবিতে চলিল। সরোজ যাহা বলিল তাহাতে বাড়ি যাইবার উৎসাহ তাহার কমিয়া গিয়াছে। সত্য বটে, সে 9-10 মাস বাড়ি যায় নাই। সেই অগ্রহায়ণ মাসে বাড়ি হইতে বাহির হইয়াছিল। স্ত্রীর শেষ সম্বল পালাদুগাছা বিক্রয় করিয়া 200 টাকা লইয়া ব্যবসা করিতে আসিয়াছিল কলিকাতায়। 200 টাকার মধ্যে বাড়ি লইয়া ফিরিতেছে 5 টাকা 6.5 আনা। অবশ্য এই কয় মাস কিছু কিছু খরচ পাঠাইয়াছিল বাড়িতে, কিন্তু গত আষাঢ় মাসের শেষ হইতে আর কিছুই দিতে পারে নাই। দেশে থাকিতে পয়সা উপার্জনের কোনো পথ সে বাকি রাখে নাই। লেখাপড়া তেমন জানে না বলিয়া চাকুরি জোটে নাই, নাই বা জুটিল চাকুরি। ব্যবসা করিয়া বড়লোক হওয়া যায়, চাকুরিতে নয়। গুড়ের ব্যবসা, কাঠ চালানির ব্যবসা, তরকারি চালানির ব্যবসা, এমনকি মাছ চালানির ব্যবসা পর্যন্ত। কিন্তু কিছুতেই কিছু হইল না। তাই স্ত্রীর বালাজোড়া লইয়া কলিকাতায় আসিয়াছিল কোনো একটা ব্যবসা করিতে। অনেকে পরামর্শ দিয়াছিল হোটেল খুলিতে। খারাপ কিছু চলে নাই, দুবেলা লোকজন খাইতেছিল, মন্দ নয়। কিসে কি হইল ভগবান জানেন, খরচে আর আয় কিছুতেই কুলায় না, এমন হইয়া দাঁড়াইতে লাগিল। বাড়ি ভাড়া বাকি পড়িয়া গেল 3 মাসের। বাড়িওয়ালা শাসাইল জিনিসপত্র আটকাইয়া ভাড়া আদায় করিবে। মুদির দেনা, কয়লাওয়ালার দেনা, তরকারিওয়ালার দেনা, মাছওয়ালার দেনা, দুধওয়ালার দেনা, ঠাকুরের মাহিনা বাকি, চাকরদের মাহিনা বাকি, হোটেল চলে কি করিয়া? সর্বশান্ত হইতে হইল, সত্য সত্যই সর্বশান্ত। এতটুকু সোনার গুঁড়া নাই ঘরে, এই কটি টাকা মাত্র সম্বল। বাড়িতে পা দিলেই চৌকিদারি ট্যাক্সের তাগাদা, তাছাড়া সেখানেও মুদির দেনা, গোয়ালার দেনা, হয়তোবা 10-15 টাকা জমিয়া গিয়াছে। তাহার উপর দেশের অবস্থা যেরকম শোনা গেল, সবকিছু ডুবিয়া গিয়াছে, জিনিসপত্রের দাম চড়া, ধার মেলা দুষ্কর হইয়া উঠিবে এই বাজারে। স্ত্রী পুত্র হয়তোবা উপবাসে দিন কাটাইতেছে। নীরতা কত আশা করিয়া আছে। পূজার সময় ছাড়ার 17 দিন বাকি মাত্র। স্বামী কলিকাতা হইতে সকলের জন্য নতুন কাপড় এবং টাকা কড়ি লইয়া বাড়ি ফিরিবে। নীরতাকে একদিনের জন্যেও খুশি করিতে পারে নাই সে। বিবাহ করিয়া পর্যন্ত অভাব আর অভাব, অভাব খুঁজিল না কোনোদিন। অতৃষ্ট। আচ্ছা, তাহার অতৃষ্ট নাকি নীরতারই অতৃষ্ট? দুজনেরই। দেশের স্টেশনে নামিয়া সহযাত্রীদের মুখে শুনিল পায়ে হাঁটিয়া গ্রামে পৌঁছনো যাইবে না। মাতুগঞ্জের বড় বিল ভাসিয়া রাস্তার উপর 1 কোমর জল। কিন্তু এত রাত্রে নৌকাই বা পাওয়া যায় কোথায়?
চিলমারির নবীন কলু তাহার মুদির দোকানের জন্য কলিকাতায় মাল কিনিতে গিয়াছিল। সে 3 গ্রোস দেশলাই 2-3টি মিস্ত্রির কুঁদো লইয়া বড়ই বিপন্ন হইয়া পড়িয়াছে। এই যে দাদা ঠাকুর, কলকাতা থেকে এলেন বুঝি? এই গাড়িতেই এলেন? কই দেখিনি তো। এখন কি করা যায় বলুন তো, একটা লোক নেই স্টেশনে। নৌকা থাকবার কথা বলা ছিল, কই কাউকে তো দেখছি নে। আপনিও তো যাবেন, ওদিকে তো সবই জলে জলময়। একজন কুলি তাহাদের জিনিসপত্র ছাঁকায় করিয়া লইয়া যাইতে রাজি হইল। কুলিটার মুখে শোনা গেল, স্টেশন ছাড়াইয়া যে বড় মাঠ, কিছু দূর গেলে সেই মাঠের ধারে ছেলেদের নৌকা ভাড়ার জন্য মজুদ আছে। মাঠ জলে ভাসিয়া সমুদ্রের মতো দেখাইতেছে। শুধু বাবলা গাছ ও অন্যান্য গাছপালার খানিকটা করিয়া জাগিয়া আছে মাত্র। শান্তিরাম অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। বলিল, হ্যাঁ নবীন, এরকম বন্যে তো আমাদের জ্ঞানে কখনো দেখিনি। এ কি হয়েছে? এই যে চেনা যায় না কিছু। গাঁয়ের মধ্যেও জল ঢুকেছে নাকি? বাড়ি পৌঁছিতে রাত 11টা বাজিয়া গেল। সবাই ঘুমাইয়া পড়িয়াছে। শান্তিরাম ছোট ছেলের নাম ধরিয়া ডাকাডাকি করিতে নীরতা উঠিয়া তাড়াতাড়ি ঘরের দোর খুলিয়া বাহিরের রোয়াকে আসিল। রং ফর্সা, রোগা চেহারা। শান্তিরামের অপেক্ষা ওই 7 বছরের ছোট, সুতরাং বয়স হইয়াছে 32-33। মাথার চুল সামনের দিকে অনেকটা উঠিয়া গিয়াছে। মুখের লালিত্য অনেক দিন নষ্ট হইয়াছে। পরনে লাল পাড় ময়লা শাড়ি। চুল বাঁধা বা পরন পরিচ্ছদের মধ্যে এতটুকু পারিপাট্য নাই। অতিরিক্ত পান্দোক্তা খাইয়া দাঁতকুলি পর্যন্ত কালো। এত রাত্রিরে কোন গাড়িতে এলে? দাও, ওগুলো আমার হাতে দাও। বাবা, একখানা চিঠি না, পত্তর না, ভেবে মরছি আমরা। শতুর আবার আজ 3 দিন হলো জ্বর আর পেটের অসুখ। বুলুর একটা ফোঁড়া হয়ে কষ্ট পাচ্ছে। ভাবছিলাম আজকালকার মধ্যেই একখানা পত্র দেব। তার উপরে চারিদিকে জল, হাট বাজার করে এনে দেবার লোক পর্যন্ত পাচ্ছি নে। এই জল পেরিয়ে কে আমার জন্য চিলেমারি থেকে জিনিস কিনে এনে দেবে? এলে তুমি বাঁচলাম, কি আতান্তরেই পড়েছি। তার উপর এদিকে হাতে তো... ও বলু, কি বলছে শোন। চেঁচিও না, চেঁচিও না। আরে কে এসছে দেখে যা। তোমার শরীর ভালো আছে? এই, এতে আপেল আর নাশপাতি আছে। সতুকে বুলুকে দাও, আর খুকিকে দাও। কোথায় গেল? লেমন জুস, কলার আর কমলা লেবুর। খুকি ভালো আছে তো? চলো ঘরে চলো। তাঁরাও একটু, আলোটা জ্বালি। ঘর অন্ধকার, সামনেই সব শুয়ে আছে, মারিয়ে চটকে দেবে যে। খানিক পরে শান্তিরাম সুস্থ হইয়া বসিয়া তামাক খাইতেছে। ছেলেমেয়েরা তাহাকে ঘিরিয়া বসিয়া কেহ আপেলের টুকরা, কেহ বা লেমন জুস খাইতেছে। নীরদা স্বামীর জন্য ভাত চড়াইতে গিয়াছে রান্নাঘরে। নীরদা নিশ্চয় ভাবিয়াছে সে না জানি কত টাকা লইয়াই ঘরে আসিয়াছে। না, নীরদাকে কিছুই বলা চাইবে না এখন। না না, বলাই ভালো, মিথ্যা আশায় লাভ কি। কিন্তু নীরদার মুখে আনন্দ উৎসাহ যেন ধরিতেছে না। কষ্ট হয় বলিতে, নীরদা যা ভাবছ তা নয়। আমার হোটেল বিক্রি করে দিয়ে চলে এলুম, সর্বশান্ত হতে হয়েছে। তোমার সে বালা গিয়েছে, তার টাকাও গিয়েছে। 5 টাকা 6.5 আনা মাত্র হাতে অবশিষ্ট আছে। এ কথা বলিতে কষ্ট হয়। নীরদাকে কোন সুখটা দিয়েছে সে জীবনে। নীরদা ভাত চড়াইয়া দিয়া আবার ঘরের মধ্যে আসিল। বলিল, পুজোর আগে আবার যাবে বুঝি? তা এই যে যাবে, আবার কবে আসবে? মিছিমিছি পয়সা খরচ, একেবারে 2 দিন দেরি করে পূজা পর্যন্ত থেকেই যাও। তা ওদের কাপড় চোপড় এনেছ নাকি? শান্তিরাম একবার ভাবিল, বলে, নীরদা,
কিছুই নেই, সব গিয়েছে, তোমার বালা চোরাটাও সব উঠিয়ে দিয়ে তবে এলাম। হাত একেবারে খালি। পুজোর কাপড় চোপড় তো দূরের কথা, তোমাদের খেতে দেবো যে কোত্থেকে, তাই ভেবেই। বড়ই কঠিন বলা, তবুও আজ ৮ মাস পরে বাড়ি আসিয়া তাহার কি ভালোই লাগিতেছিল। কলিকাতায় হোটেল খুলিয়া থাকা সে এক অন্য ধরনের জীবন। এই কয় মাসে সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে। কখনো সে ঘর ছাড়া হয় নাই। তাহার পক্ষে একা ওভাবে নির্বান্ধব স্থানে থাকা সে কি আর ভালো লাগে? এ তাহার নিজের বাড়ি, সকলে এখানে আপন। এখানে নীরদা আছে, সতু, বুলু, খুকি, পিসিমা, পাশের বাড়িতে দুর্গাদাস কামার, নিতাই কামার, এরা সব তাহার আপন। নিতাই তাহার ছেলেবেলার বন্ধু। লেখাপড়া শেখে নাই, পৈতৃক বৃত্তি দা বাঁধানো, লাঙলের ফাল পোড়ানো অবলম্বন করিয়াছে। তাহাকে সে যে কতদিন দেখে নাই। নিতাই কামারের দোকানঘরের জামরুলতলার ছায়ায় বসিয়া তামাক খাইতে খাইতে নিতাই এবং কামার দোকানের সমাগত লোকজনের সঙ্গে বেগুন কুমড়ার গল্প করিতে কি যে সুখ! তার তুলনায় হোটেল। কাল নিতাইয়ের সঙ্গে না দেখা করিতেই হইবে। শান্তিরাম খাইতে বসিল। হ্যাঁ গা, পুজো পর্যন্ত থাকবে তো? হ্যাঁ, থাকব। তো কাপড় জামা ওদের কলকাতা থেকে আনলে না কেন? এখানে দর বেশি। দর? হ্যাঁ, তা বেশি। আচ্ছা, হোটেল দেখাশোনা করবে কে এখন? শান্তিরাম কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, হোটেল নেই। নীরদা বিস্ময় সুরে বলিল, নেই? তবে অন্য কি? কেন, এই সেদিনও তো চিঠি লিখলে হোটেলের কাজ চলছে ভালো। শান্তিরাম বলিল, চলছিল তো ভালোই, তারপর কি থেকে কি হলো, কেবল দেনাই বাড়তে লাগলো, বিক্রি হয়ে গেল দেনার দায়। সেই পালা চোরাটা আছে তো, এনেছ সঙ্গে করে? নীরদা এই ধরনের প্রশ্ন করিয়া বড়ই বিপদে ফেলে। এই ধরনের প্রশ্ন না করিয়া যদি বলিত, সে বালা দোকানাও গুছিয়ে দিয়েছ তো, তাহা হইলে উত্তর দেওয়াটা সহজ হইত যে পালা ঘুচিয়া গিয়াছে, মিটিয়া গেল। এতখানি আশা ভরা প্রশ্নের উত্তরে তাহাকে এখন না, সংসার করা এত বিপদ জানিলে সে মোটেই বিবাহ করিত না। সে বিবাহ ইচ্ছা করিয়া করেও নাই। স্বর্গীয় পিতৃদেব বাঁচিয়া থাকিতে পুত্রবধূর মুখ দেখিবার দুর্নিবার আকাঙ্ক্ষায় ১৯ বছরের ছেলে শান্তিরামের বিবাহ দিয়া যান ১২ বছর বয়সের নীরদার সঙ্গে। বালা কোথায় নীরদা? বালা বিক্রি করেই তো হোটেল খুলেছিলাম। নীরদা হঠাৎ নিজের গালে চড় মারিতে মারিতে বলিতে লাগিল, ও মা, আমার কি হইবে, ও মা! শান্তিরাম বিরক্ত হইয়া বলিল, আহ, কি ছেলে মানুষই করো, থামো। ছেলেমেয়েরা কাঁদিয়া উঠিল। শান্তিরামের আর ভাত খাওয়া হইল না। সে ভাত ফেলিয়া উঠিয়া নীরদার হাত ধরিল। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। নীরদাকে শান্ত করিতে শান্তিরামের সময় লাগিল। মেয়ে মানুষকে বোঝানো দায়। অনেকক্ষণ পরে নীরদা কিছু প্রকৃতিস্থ হইল। চোখে মুখে জল দিয়ে আসিয়া বলিল, তোমার খাওয়া হলো না, আর 2টি ভাত আছে, পেরে নিয়ে আসি। না না, থাক থাক, শোয়া যাক এখন, রাত হয়েছে 12টা কি 1টা। শান্তিরাম স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে। আরে, একজোড়া বালা না হয় গিয়াছে, তা বলিয়া সে খাইতে বসিয়াছে, আর এমন কুরুক্ষেত্র কাণ্ড! ছি, এর নাম সংসার? একটু সান্ত্বনার কথা নাই, সহানুভূতি নাই। আচ্ছা, সন্ন্যাসী হইয়া গেলে কেমন হয়? অনেকে তো যায়, সংসার আর ভালো লাগে না। রামকৃষ্ণ পরমহংস ঠিকই বলিয়াছেন, কামিনী কাঞ্চন অসার। এই তো তাহাদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুখুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল। এখন কি একটা বেশ বড় গোছের নাম লইয়া কাশীতে মঠ করিয়া আছে।
বহু শিষ্য সেবক, দুধ ঘি খায়, কোনো কষ্ট নাই, পায়ের ওপর মোহর প্রণামী, দিব্যি আছে। আজ সংসার করিলে তাহারও দশা এইরকমই হইত, ছেলেপিলে লইয়া চড়াইয়া মরিতে হইত এতদিন। কামিনী কাঞ্চন সত্যই অসার। নীরদাও স্বামীর ওপর বিশেষ সন্তুষ্ট হইয়া উঠিল না। শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, পালাছোড়াটা ছিল একমাত্র সম্বল, এই তো সংসারের ছিরি, তাহার বাবার দেওয়া পালা। শ্বশুর বাড়ি, তাহা হইলে তো ভাবনা থাকিত না। এক কুচো এখানকার সোনা কোনোদিন অঙ্গে উঠে নাই। ওহ, কি বিবাহই দিয়াছিলেন বাবা! অকর্মণ্য, আসল কথা যে অকর্মণ্য স্বামী। কত পুরুষ মানুষ কত কাজ করিয়া পয়সা রোজগার করিতেছে, গরিব অবস্থা হইতে বড়লোক হইতেছে, আর তাহার স্বামী যাহা ঘরে আছে বা ছিল তাহাও খুঁচাইয়া নিশ্চিন্ত হইয়া বাড়ি আসিয়া বসিল। বড়লোক হইতে সে চাহে না, কিন্তু এই দুর্ভিক্ষের বাজারে ছেলেপিলের মুখে অন্ন দিতে হইবে তো। এমন লোকের বিবাহ করা উচিত হয় নাই। বিবাহের শখ আছে, স্ত্রী পুত্র পুষিবার ক্ষমতা নাই। শেষ রাত্রে ভয়ানক বৃষ্টি আসিল, ফোঁটা ছাদ দিয়া নানা স্থানে জল পড়িতে লাগিল। নীরদা ছেলে মেয়েদের লইয়া সরিয়া বিছানা পাতিল। স্বামীর মশারি ভিজিতেছিল দেখিয়া তাহাকেও উঠাইল। শান্তিরাম কাঁচা ঘুম ভাঙিয়া যাওয়াতে উঠিয়া বিছানার উপর বসিয়া বলিল, কি? মশারি ভিজছে, ওটো একটু, বৃষ্টি এসেছে বড্ড। নীরদা মশারি খুলিয়া কোণের দিকে লইয়া গিয়া আবার খাটাইতে লাগিল। শান্তিরাম বিরক্ত মুখে বিছানায় বসিয়াছিল। কেরোসিনের টেমির মৃদু আলোয় নীরদার দিকে চাহিয়া একবার দেখিল। নীরদা দেখিতে যেন বুড়ি হইয়া গিয়াছে এরই মধ্যে। বিবাহের পর প্রথম কয়েক বছর কি সুন্দর ছিল দেখিতে। সে রং, সে চেহারা কয়েক বছরের মধ্যেই যেন ভোজবাজির মতো উড়িয়া গেল। আচ্ছা, ঠিক তেমন ভালোবাসাও কি আছে এখন? সেই আকুলি বিকুলি ভাব, না দেখিলে বাঁচি না ইত্যাদি বহুদিন চলিয়া গিয়াছে। নীরদা মশারি খাটাইতেছিল। সামনের কপালখানা মাঠের মতো চওড়া হইয়া গিয়াছে চুল ওঠার তরুণ। ময়লা শাড়িখানাতে চেহারা আরো খারাপ দেখাইতেছে, যেন ভদ্রলোকের ঘরের মেয়েই নয়। ফর্সা একখানা কাপড় পরিলে কি হইত? শান্তিরামের মনে স্ত্রীর প্রতি হঠাৎ কেমন অনুকম্পা জাগিল। বেচারি নীরদা, তাহারই দোষে নীরদা অমন হইয়া গিয়াছে। মেয়ে মানুষ তো অসহায়, যেমন রাখিবে তেমনই থাকিবে। পরাও না শান্তিপুর ফরাসটাঙ্গার চড়িপার শাড়ি, চড়াও না মোটর গাড়িতে। এমন চড়িবে যখন, সাজসজ্জাও করিবে তখন। উহারা দোষ কি? না, কাল উঠিয়া কোনো একটা চেষ্টা চরিত্র দেখিতে হইবে, হাত পা হারাইলে চলিবে না। নীরদা বলিল, পান দেব? পান খাবে? না, এক গেলাস জল দাও বরং। তামাকের পাত্রটা কোথায় রেখেছ? টিকেগুলোতে যেন জল না পড়ে। তামাক খাবে নাকি সাজবো? না না, থাক, তুমি জল দাও, তামাক আমি সাজছি। তামাক টানিতে টানিতে শান্তিরাম বলিল, এখানে আর কত দেনা হয়েছে? তা 15-16 টাকা কেষ্টর দোকানে বাকি পড়েছে, রোজ তাগাদা করছে। বলেছিলাম পুজোর সময় বাড়ি এলে একেবারে নিও। 15-16 টাকা? এত ধার জমল কি করে? নীরদা একটু ঝাঁঝের সহিত বলিল, জমবে না তো আর কি? 4 মাস যে বাড়িতে উপুর হাত করনি সে কথা মনে আছে? চালাচ্ছি কি করে তবে? তবুও আমার কথায় চাল ধার দেয়, নইলে পাড়ায় ধার দেওয়া দোকান থেকে বন্ধ করে দিয়েছে। এই কথাটিতে শান্তিরামের দুর্ভাবনা আবার বাড়িয়া গেল। একটা টাকা যাহার কাছে একটা মোহর, বর্তমানে তাহার মুদির দোকানে 15-16 টাকা বাকি। না শোধ করিলে অবশ্যই চলে, এবং চলিত,
কিন্তু বর্তমানে অসহায় অবস্থায় দোকান হইতে ধারে জিনিসপত্র না লইলে চলিবে না, এবং লইতে গেলেই পূর্বের দেনার কিছু অংশ শোধ করিতেই হইবে। নীরদা বলিল, শুয়ে পড়ো এখন, ভেবে আর কি হবে, যা হবার তাই হবে। নীরদার এই কথাটা আবার শান্তিরামের বেশ লাগিল। নীরদার মনে ভালোবাসা আছে, দুঃখ হোক কষ্ট হোক, নীরদার মুখখানা দেখিলে তবুও যেন অনেকটা শান্তি। নীরদা বলিল, শোনো না, তোমাদের গায়ে পশুপতি মুখুজ্জে কে ছিল গো? পুকুর ধারের ওই যে বড় দোতলা বাড়িটা, ও তো আমার বিয়ে হওয়া পর্যন্ত পড়েই আছে ওইভাবে। ওই বাড়িতে লোক এসেছে জানো, আজ পুকুরের ঘাটে গিয়ে দেখি গাড়ি থেকে নামলো একজন ছোকরা, একজন 16-17 বছরের মেয়ে, এক বুড়ি, বোধহয় ওদেরই মা। মেয়েটি আই বুড়ো, বেশ দেখতে। ওরা পশ্চিমে থাকতো না। শান্তিরাম বলিল, পশুপতি দাদার বাড়িতে? তা হবে, পশুপতি দাদা তো মারা গিয়েছেন আজ 7-8 বছর তো হবেই। তার ছেলে শুনেছি ইঞ্জিনিয়ার। এতকাল পরে দেশের কথা মনে পড়েছে বোধ হয়। লগ্ন না কানপুর কোথায় যেন একটা থাকে। কোনো জন্মে তো আসতে দেখিনি। বাড়িটি তো ভাঙা চোরা, থাকবে কি করে ওই বাড়িতে? পরদিন সকালে শান্তিরাম বাহিরের ঘরে বসিয়ে আছে। এমন সময় 25-26 বছরের একটি সুদর্শন যুবক আসিয়া তাহাকে প্রণাম করিয়া বলিল, কাকা, চিনতে পারেন? শান্তিরাম বুঝিল এটি পশুপতি মুখুজ্জের ছেলে, যার কথা রাত্রে হইয়াছিল। বলিল, এসো বাবা এসো, তোমার খুড়িমা বলছিলেন তোমরা কাল এসেছো। তোমার বাবার সঙ্গে আমার যথেষ্টই পুণ্যাত্মা লোক ছিলেন, তোমাদের রেখে স্বর্গে চলে গিয়েছেন। বসো বাবা বসো। তা বৌদিও এসেছেন নাকি বাবা? না কাকা, মায়ের শরীর ভালো না। সঙ্গে এসেছেন আমার এক সম্পর্কে মাসিমা। আসলে আমি তো কখনো গায়ে আসিনি, কাউকেই চিনি নে, সকলের সঙ্গে আলাপ করে বেড়াচ্ছি। দেখুন, এই বাপ ঠাকুরদার দেশ, অথচ কাউকে চিনি নে। বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে একেবারে। কাল সারা রাত্রির বিছানায় জল পড়েছে। সঙ্গে আমার বোন আছে, ওকেও নিয়ে এলাম। এবারে ম্যাট্রিক দেবে, কলকাতায় মামার বাড়িতে থেকে পড়ে। বেশ বেশ, খুব ভালো বাবা, যাবে আসবে বই কি, তোমরাই তো গাঁয়ের রত্ন, না এলে গেলে কি হয়? দেখছো তো গাঁয়ের অবস্থা, এমন সোনার চাঁদ ছেলে সব থাকতে আমরা কি কষ্ট পাচ্ছি দেখো গাঁয়ে থেকে। তা তোমার নামটি কি বাবা? যুবক বলিল, আগে আমার নাম সুশান্ত, আমার বোনের নাম চিন্ময়ী, চিনু বলে ডাকে। আচ্ছা, আপনার কাছে যে জন্য এলুম সেটা আগে বলি। বাবা আমাদের হাতে কিছু টাকা দিয়ে গিয়েছিলেন ঠাকুরদার নামে গায়ে একটা পুকুর কেটে প্রতিষ্ঠা করবার জন্য। আজ 7-8 বছর বাবা মারা গিয়েছেন, কিন্তু নানা কারণে আমার গায়ে আসা ঘটেনি। তাই এবার ভাবলুম যাবই, কাজটা সেরে আসি। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে ওটা তো একেবারেই মজা, ভাবছি ওটাকেই কাটাবো। পাড়ার লোকেরও জল খাওয়ার সুবিধে হবে তাহলে। তা ও পুকুরে তো আপনারও একটা অংশ আছে শুনলাম। আমি অন্য সব অংশীদারদের কাছে গিয়েছিলাম, তারা সবাই রাজি হয়েছেন। এখন আপনি যদি, আমি অবশ্যই ন্যায্য দাম যা হয় দেব, সকলকেই দেব। শান্তিরাম বলিল, এর আর কি বাবা, খুবই ভালো কথা। তোমার খুড়িমার সঙ্গে একবার পরামর্শ করে ও বেলা কি কাল যা হয় বলবো। যুবক চলিয়া গেল। শান্তিরাম স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো শোনো, একেবারে আকুল হয়ে ভাবছিলাম, একটা কুল যা হোক দেখা দিয়েছে। তারপর পুকুরের ব্যাপারটা বর্ণনা করিয়া বলিল, মজা ইঁদো পুকুর পড়ে আছে শ্যাওলা হয়ে, কখনো তো কিছু হয় না। যা পাও 25টে টাকাও তো দেবে। ভগবান জুটিয়ে দিয়েছেন গো, ভালোই ভালোই চুকে গেলে 5 পয়সা হরির লুট দিও। দুপুরের পর পশুপতি মুখুজ্জের মেয়েটি শান্তিরামের বাড়ি বেড়াইতে আসিল। নীরদাকে প্রণাম করিয়া বলিল, কাকিমা,
আপনার সঙ্গে আলাপ করতে এলাম। নীরদা কাঁথা সেলাই করিতেছিল। তাড়াতাড়ি উঠিয়া মেয়েটি চিবুক ছুঁইয়া আদর করিয়া বলিল, এসো মা আমার, এসো বসো। গরিব কাকার বাড়ি, তোমায় মা কোথায় বসাই? এই আসনখানিতে বসো মা। দুজনে ভাবসাব খুব শীঘ্রই হইয়া গেল। মেয়েটি বেশ সুন্দরী, সারা গায়ে একটা গতির হিল্লোল, ছিপছিপে গরম, মাথায় একরাশ চুল একটু নামাইয়া এলানো খোপা পাথা, সাদাসিধা ধরনের শাড়ি ব্লাউজ পরনে। হাসি ছাড়া যেন কথা কহিতে পারে না মেয়েটি। নীরদা বলিল, তোমার দাদা এসেছিল বেলা তোমার কাকার সঙ্গে দেখা করতে। শুনলুম বড় ভালো ছেলেটি। তুমিও তো স্কুলে পড়ো শুনলুম। তা কি পড়ো গো? ক্লাস 10-এ পড়ি, এবার ম্যাট্রিক দেব। আচ্ছা, তোমার মা এলেন না কেন? কখনো তো দেখিনি তাকে। তার শরীর ভালো না, বিছানা থেকে উঠলে মাথা ঘোরে, কোথাওই পেরোতে পারেন না। আহা, তা দেখাশোনা করে কে? তোমার দাদার বিয়ে হয়েছে? না, দাদা বিয়ে করবে না এখন, দেশ সেবা করবে। যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবে, এসব দিকেই মন। দেশের কাজ করবে বলে পাগল, অন্য ধরনের মানুষ দাদা। দাদার কথা বলিবার সময় মেয়েটির চোখের দৃষ্টি স্নেহ ও শ্রদ্ধায় নম্র হইয়া উঠিল। ক্ষণে ক্ষণে ইহার মুখের চেহারা যেন বদলাইয়া যাইতেছে। ভারী জীবন্ত চোখমুখ, এসব পাড়া গায়ে নীরদা কখনো এরকম মেয়ে দেখে নাই। অনেকক্ষণ বসিয়া এ গল্প ও গল্প করিবার পর মেয়েটি উঠিতে চাহিলে নীরদা বলিল, ছিনুমা, গরিব কাকিমার বাড়ি এসেছ যদি কিছু না খেয়ে যেতে পারবে না। তুমি বসো, আমি একটু হালুয়া করে আনি। চিনু বলিল, মুড়ি নেই কাকিমা? মুড়ি খেতে আমি বড় ভালোবাসি। নীরদা তাড়াতাড়ি মুড়ি মাখিয়ে আনিয়া দিয়া বলিল, তুমি কি মুড়ি খেতে পারবে মা? সেই জন্যই দিতে ভরসা করিনি, আমি নিজে মুড়ি ভাজি। সঙ্গে সঙ্গে তাহার মনে হইল মুড়িরও থান ফুরাইয়াছে, অথচ কিনিবার পয়সা নাই। আর দুদিন পরে চিনু আসিলে তাহাকে মুড়ি দিবার সামর্থ্য পর্যন্ত থাকিত না। মান সম্ভ্রম কি করিয়া বজায় থাকে যে সংসারে পুরুষ মানুষ অমন অকর্মণ্য? চিনু সেদিন গেল, কিন্তু পরদিন সকালে আবার আসিয়া প্রায় ঘণ্টা 2 নীরদার সঙ্গে কাটাইয়া গেল। ভারী অমায়িক মেয়ে। এদিন সংসারের যত তরকারি সব বটি পাতিয়া বসিয়া বসিয়া কুটিয়া দিতে লাগিল। নীরদার কোনো বারণ শুনিল না। পাড়ার অন্য সকলের বাড়িতে চিনু তত খায় না যত এখানে সে আসে। নীরদাকে তাহার কি যে ভালো লাগিল সেই জানে। দিনে অন্তত 2 বার তার এখানে আসা চাই চাই। নীরদারও তাহাকে বেশ ভালো লাগে। দিন 10-12 পরে একদিন শান্তিরাম স্ত্রীকে বলিল, শুনেছ, আমার অংশের দাম ধার্য হয়েছে 32 টাকা। আশা করিনি এত হবে। তা সবাই যে দর দিয়েছে আমিও তাই দিলাম। নীরদা অবাক হইয়া বলিল, সে কি গো, ওই এক মজা ডোবা! 32 টাকা করে অংশ হলে 6 অংশের জন্য সুশান্তকে 200 টাকা দিতে হবে? হ্যাঁ, তা হবে বই কি। ঠাকুর দাদার নামে পুকুর প্রতিষ্ঠে করবার গরজ আছে, আর টাকা খরচ করবে না। নীরদা গম্ভীর মুখে বলিল, একটা কথা বলি শোনো, তুমি ও টাকা নিতে পারবে না, ছেড়ে দাও অমনি। শান্তিরাম অবাক হইয়া বলিল, হ্যাঁ, এমনি ছেড়ে দেব? কেন? বেশ তো তুমি। নীরদা বলিল, চিনু আমাকে বড় ভালোবাসে, এখানে ছাড়া সে আর কোথাও যায় না, আসে না। 2টি চাল ভাজা দিই, তাই হাসি মুখে বসে বসে খায়। আহা, মেয়ের মতো মায়া হয়েছে ওর উপর। ওদের কাছ থেকে তুমি ওই ডোবা বেচে টাকা নিতে পারবে না, আর যে টাকা নেয় নিক, তুমি কখনো নিতে পারবে না। আহা, তবে চলবে কি করে শুনি? এ টাকা ছাড়লে কি থেকে কি হবে? তা যাই হোক, ওরা বড় মানুষ বটে,
কিন্তু গাঁয়ের সবাই ওদের টকিয়ে নিচ্ছে ছেলে মানুষ পেয়ে, তা বলে তুমিও তা নিতে পারবে না। এতে আমাদের ভাগ্যে যা আছে, তুমি নিলে আমি অনত্য বাঁধাবো, আমি কিন্তু বলে দিচ্ছি। স্ত্রীকে শান্তিরাম ভয় করিত, কাজেই যখন অন্য শরিকরা টোবার অংশের দাম কড়ায় গণ্ডায় বুঝিয়া পাইল, শান্তিরাম কিছুতেই টাকা লইল না। সুশান্তকে বলিল, পশুপতি দাদার ইচ্ছেতে তার বাবার নামে পুকুর হবে, আমি তাতে টাকা নিতে পারবো না। এমনি লিখে দিচ্ছি আমার অংশ। না 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 না, ও অনুরোধ করো না বাবা। রাত্রে সে স্ত্রীকে বলিল, কথায় বলে স্ত্রী বুদ্ধি, তুমি টাকা নিতে দিলে না, এখন করো উপোস। 32 টাকায় 2 মাস ভাবতে হতো না, এখন আমি কোত্থেকে কি করি? এই তো পুজো আসছে সামনে, অন্তত ওদের কাপড় তো কিনে দিতে পারতাম। নীরতা বলিল, ফাঁকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলে মেয়েদের কাপড় কিনতে হবে না, ওরা কাপড় এবার না হয় পরবে না। যেমন চিনুটা তেমনি ওর দাদাও, ওরা ছেলে মানুষ, ওদের কাছ থেকে দাম নিয়ে অন্যায্য টাকা আদায় করে কদিন খাবে? বেশ করেছ, ছেড়ে দিয়েছ। টাকাটা হাতছাড়া হওয়াতে শান্তিরাম দুঃখিত হইল বটে, কিন্তু স্ত্রীর এই নূতন মূর্তি তাহার কাছে লাগিল বেশ ভালো। সোনার বালার শোকে স্ত্রীর যে মূর্তি দেখিয়াছিল, ইহা তাহার বিপরীত। নীরতা না বেশ লোক, এই জিনিসও যে নীরদার মধ্যে আছে। বলিল, ও পাড়ার মহেশ দাদা তো 100 শরিক, আমাকে ডেকে পরশু বলছে, হ্যাঁ হ্যাঁ তোমরা নাকি 32 টাকা করে অংশ ধার্য করেছ, আমি আমার অংশ 50 টাকার কমে দেব না, ওদের গরজ পড়েছে, বড় লোক, যা চাইব তাই দিতে হবে। ও খাস ব্রহ্মোত্তর, ছাড়বো কেন সহজে? সত্যি যা বলেছ, সুশান্তকে ভালো মানুষ পেয়ে ওরা দম দিয়ে বেশি করে টাকা আদায় করছে। করে তো করছে, যার ধর্ম তার কাছে। ও টাকায় তুমি কদিন খেতে? ও কথা বাদ দাও, পুকুর কাটিয়ে দেবে ওরা 1 গাদা টাকা খরচ করে, কিন্তু জল খাবে পাড়ার 5 জনেই তো। ওরা তো আর পশ্চিম থেকে পুকুরের জল খেতে আসছে না, আমাদের সুবিধের জন্যই ওরা করে দিচ্ছে। চিনু বলেছিল ও দাদা পরের কাজে, দেশের কাজে বড় মন দিয়েছে, বেশ ছেলেটি। পুজোর দিন কয়েক বাকি। সুশান্ত সন্ধ্যার সময় শান্তিরামের বাড়ি আসছিল। বলিল, কাকা, কাল আমরা চলে যাচ্ছি পশ্চিমে, আমার ছুটি ফুরিয়ে এসেছে। আমি আপনার উপর একটা ভার দিয়ে যেতে চাই। পুকুর কাটানোর ভারটা আপনি নিন কাকা, গাঁয়ের মধ্যে আপনিই অনেস্ট লোক দেখলুম। চিনুর মুখে আমি আপনার সব কথা শুনেছি। একটা প্রস্তাব আছে আমার, যদি কিছু মনে না করেন তবে বলি। আমি এই পুকুর কাটানোর আর আমাদের জমি জমা বাড়িঘর এখানে যা কিছু আছে আর কি, তা দেখাশোনা করবার জন্য মাসে আপনাকে 15 টাকা করে দেব। পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়িটা মেরামত করবার ভারও আপনার ওপরই থাকবে। আমি টাকা পাঠিয়ে দিই, খালাস হব। ওই মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে যাব। বলুন কাকা, এবার আপনি এতে রাজি তো? রাজি না হলেও কিন্তু আমি ছাড়ছি নে, গাঁয়ে আর আপনার মতো লোক নেই। আর আমাদের যাওয়ার আগে আপনার 2 মাসের টাকা আমি দিয়ে যাব, কেননা সামনে পুজো আসছে তো, খরচপত্র তো আছেই। পুকুর কাটার দরুনও আপাতত এই 100 টাকা আপনার হাতে দিয়ে যেতে চাই। আপনাকে সকলে গাঁয়ের মধ্যে বলে হোটেলওয়ালা বামুন, কিন্তু আমি তো দেখলাম আপনিই খাঁটি লোক। শান্তিরামের মাথা ঘুরিয়া গেল। ছোকরা আরও কি কি সব বলিয়া গেল, শান্তিরামের মাথার মধ্যে কিচ্ছু ঢুকিল না। সুশান্ত চলিয়া গেলে তাড়াতাড়ি বাড়ির ভিতর গিয়া স্ত্রীকে ডাকিয়া বলিল, ওগো কোথায় গেলে? শুনছ? শোনো শোনো এদিকে। নীরদা সব শুনিয়া হাসি মুখে বলিল, স্ত্রী বুদ্ধি বলেছিলে যে, আমার বুদ্ধি নিয়ে এখন থেকে চলো একটু। ব্যাস, আমার আজকের গল্প এখানেই শেষ। কর্মা বিষয়টাতে কতজন বিশ্বাস করেন আমি ঠিক জানি না,
তবে নতুন বছরের জন্য গল্প খুঁজতে গিয়ে যখন প্রথমেই এই গল্পটা চোখে পড়ল, মনে হলো এটা হয়তো ওই যে আপনারা কি একটা বলেন না, হ্যাঁ, ইউনিভার্সের সাইন, সেই রকমই কিছু। অপরের ভালো করা থামানো যাবে না, বুঝলেন? সে আমরা নিজেরা যতই জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যাই না কেন। অপরের কথা ভাবতে ভাবতে, সৎ থাকতে থাকতে একদিন হয়তো সত্যিই ভালো কিছু হবে আমাদের সঙ্গে। আর যদি তা নাও হয়, অন্তত মনে সন্তুষ্টি থাকবে। তাহলে আসুন, যা যা রেজলিউশন নিয়েছি তার সঙ্গে আরও একটা যোগ করি। আমরা সহানুভূতিশীল হব, সমানুভূতিশীল হব, নিজের কথা এবং পরের কথা দুই ভাবব। আচ্ছা, এবার আমায় বিদায় দিন। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।